স্যার, আপনি কি আমাকে একবার ফোন করছিলেন? আমি অবশ্যই ফোনের কাছে ছিলাম না। কেন ফোন করছেন স্যার? আরে আমি ফোন করেছিলাম তোমাকে এই জন্য যে তুমি এসে আমার অফিসে একটু দেখা করো। আর তোমাকে ফোন দিলে ইদানিং ধরছো না কেন? কি সমস্যা কি তোমার? হ্যাঁ, কি তোমার পাওনা কি আমি তোমাকে দিচ্ছি না নাকি? কি কিসে এত কম হচ্ছে তোমার? হ্যাঁ, স্যার, আমি আপনাকে বলছিলাম যে আপনি আগে নিজে ঠিক হন। কারণ আপনার চরিত্রটাই তো ঠিক নাই। আজ আমাকে তো কাল আবার অন্যকে। কেন এরকম কেন? আপনার স্বভাব আমি বুঝে ফেলছি। আপনার স্বভাবটা আসলে একদমই ভালো না। আপনার নজরটা একজনের উপরে রাখুন। আপনি আমাকে কথা দিয়েছিলেন যে শুধু আপনি আমার সঙ্গে এই রিলেশনটা ঠিক রাখবেন, কন্টিনিউ করবেন। আজ আপনি আমাকেও রাখছেন, আবার ওকেও ডাকেন কেন? তো ওর সঙ্গেই যান, ওকেই আপনার অফিসে ডাকেন। আমাকে ফোন করছেন কেন? দেখো মিতা, বেশি বাড়াবাড়ি আমার সঙ্গে করলে কিন্তু আমি তোমার ডিমোশন করে দিব, তোমার পদ থেকে উচ্ছেদ করে দিব। কথাটা মাথায় রেখো। আমি যখন যেটা বলবো সেই মোতাবেক চলার চেষ্টা করো। এভাবে আমাকে ট্রেট করো না। আমার চলার স্বাধীনতার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো না। বুঝতে পারছো? স্যার, আপনি এই কথা বলে আর কজনের সর্বনাশ করবেন? আমাকে দিনের পর দিন আমার উন্নতির আশ্বাস দিয়ে বারবার আমাকে ঠকাচ্ছেন, আমাকে নিজের প্রয়োজনে ব্যবহার করছেন। আবার আপনি অন্য কজনকে এরকম ব্যবহার করছেন তা আল্লাহই জানে। তার জলজ্যান্ত প্রমাণ আমার হাতে আছে স্যার। আপনি এটা ঠিক করছেন না। উপরের চেয়ারে বসে আপনি এই ব্ল্যাকমেল করে আমার মতো কিছু নিরীহ মানুষের এরকম জীবন নিয়ে আপনি খেলতে পারেন না স্যার। এইটা আপনার চারিত্রিক সমস্যা, আর এটা আপনি একটু শুধরাই নেন, তাহলেই হবে। আমি আসলে বুঝে ফেলছি যে আপনি এইরকম আশা দেন, মিথ্যে আশা দিয়ে আমাদের সর্বনাশ করেন। আর কাজের বেলায় ঠনঠনা, কাজটা ঠিক মতো করেন না। এটা আমি বুঝে ফেলছি স্যার। আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে চলেন, আমি আপনার কাজে বাধা হব না। আমার আর প্রমোশন লাগবে না স্যার। আপনি যা ইচ্ছা তাই করেন। দেখো মিতা, তুমি আমাকে অযথা ভুল বুঝছো। এভাবে ভুল বুঝো না। আমি কথাও যা বলি কাজেও তাই করি। বেশ কয়েকদিন তুমি আমার সঙ্গে মেলামেশা করছো, ঠিক আছে, এটা আমি মানি। কিন্তু তার মানে এই না যে তোমার মতো আর কাউকে আমি ব্যবহার করছি। আমি শুধু জাস্ট তোমাকে ব্যবহার করছি, এবং তোমাকে যেটা কথা দিয়েছিলাম যে তোমার প্রমোশন করায় দেব, আমি ঠিক সেটাই করব। আর এর জন্য তুমি আমাকে ভুল বোঝাটা, এটা তোমার মোটেও ঠিক হচ্ছে না। বুঝছো? তুমি আমার সঙ্গে আমার অফিসে এসে দেখা করো। তারপরে আমি তোমার সঙ্গে একটা ডেট ফাইনাল করব, এবং সেদিন আমার সঙ্গে তুমি একটু সময় দাও। তারপরে তোমার এই প্রমোশনের বিষয়টা আমি খুব শীঘ্রই এটা আপডেট করব। আমি কথা দিয়ে বলছি, একদম প্রমিস করছি। এটা আমার কোনো নড়চড় হবে না, বুঝছো? একটাবার আমাকে সুযোগ দিয়ে দেখো। তা না হলে কিন্তু আর পাঁচজনের যেটা করছিলাম তোমার ওইটাই হবে। আমি অবশ্যই ডিমোশন করে দিব, এতে কোনো সন্দেহ নেই। আমার সঙ্গে বেশি রাগারাগি বা এমনি দুরাচরণ আর করো না। যা করছো ভালোই করছো। আর একটাবার আমাকে সুযোগ দাও এবং ট্রাই করে দেখো আমি তোমার কথা রাখছি কিনা, এটা আমাকে বলো। তুমি শুধু পূর্বের মতো আমার সঙ্গে একটু সময় দাও। একটু সময় দিয়ে তারপরে তুমি দেখো যে আসলে আমি ঠিকঠাক করছি নাকি। এইটাই শেষ চান্স। দ্বিতীয়বার আর আমি তোমাকে বলবো না। বুঝছো? আপনি যে আমাকে বারবার ঘুরাবেন না তার প্রমাণ কি স্যার? কারণ আমি বুঝে ফেলছি আপনি তো বিগত 2 মাস ধরে আমাকে নিয়মিত ইউজ করছেন। আপনার প্রয়োজনে আমাকে ব্যবহার করছেন, এই সেম একই কথা বলে। কিন্তু আজ তো সেটার প্রমাণ পেলাম না যে আপনি আমার কথাটা রাখছেন বা আপনি আমার আহ, চাকরির আপডেট করছেন। সেটা তো করলেন না স্যার। আর আজও আপনি একই কথা বলছেন। তাহলে আমি কি করে বিশ্বাস করবো বলুন? আরে মিতা, তুমি আমার অফিসে আসো না, তারপরে তোমার সঙ্গে আমার ফাইনালি কথা হবে। আমি বিস্তারিত সামনাসামনি সবই তোমাকে বলবো, বুঝিয়ে বলবো, তখন তুমি বুঝতে পারবা। বুঝতে পারছো ব্যাপারটা? কারণ এবার আমি তোমার চাকরির আপডেটটা করেই ছাড়বো। আমি তোমাকে কথা দিছি, এই কথার একদম নড়চড় হবে না, বুঝছো? তুমি আসো না আমার অফিসে। তারপরে আমি যদি এবারের মতো তোমার কথায় যদি আমার কথা যদি আমি রাখতে না পারি, আমার কথা যদি মিস্টেক হয়, তাহলে আর কোনোদিন তুমি আমার সঙ্গে আর রিলেশন রেখো না। তুমি ভাববা যে আমি আসলে প্রতারক, আমি ভণ্ড, বা আমি কথা দিয়ে কথা রাখতে পারি না। আমি তো মেনেই নিচ্ছি, তোমাকে ক্লিয়ার বলে দিলাম। তবে বিনিময়ে কোনো কথা না। তুমি আসো, এসে আমার আমার সঙ্গে আমার অফিসে আসো, এসে আমার পার্সোনালে আর একটা দিন আমার সঙ্গে সময় দাও, শেষবারের মতো। তারপরে আর কখনো তোমাকে রিকোয়েস্ট করব না। আর যদি আমি তোমার কথা রাখতে পারি, তাহলে তো নিশ্চয়ই রিকোয়েস্ট করলে তুমি আমার কথা রাখবে, তাই না?
স্যার আপনার সঙ্গে এবার যাব ঠিকই, কিন্তু আপনার অফিসে গেলে আপনার পার্সোনাল রুমে আপনার সঙ্গে ক ঘন্টা সময় দিতে হবে স্যার, একটু বলুন তো। আরে বেশি সময় দিতে হবে না, জাস্ট 1 ঘন্টা সময় দিলেই হবে। তারপরে আমি কোন তারিখে তোমার আপডেট করব এটা আমি তোমাকে সরাসরি বলে দিব। এতে কোনো সন্দেহ করো না, কোনো সন্দেহ নেই, বিশ্বাস করো একবার, তারপরে দেখবো। আরে আমি কত ছোটখাটো অভিনেত্রীর প্রমোশন করাই দিলাম, মূল ক্যারেক্টারে বসাই দিলাম, আর তুমি তো একজন সাধারণ কনস্টেবল, এটা কোনো বিষয়ই না, বুঝছো? ব্যাপারটা মাথায় রেখো। স্যার তাহলে আমার একটা কথা, এবারেই শেষ চান্স। আমি হয়তো যাব, কিন্তু এটা লাস্ট বার। তাছাড়া আপনার যদি আপনার কথা না রাখেন, আমাকে যেটা আসলে আশ্বাস দিলেন, এই আশ্বাসটুকু যদি আপনি ভঙ্গ করেন, এটাই জীবনের শেষ চান্স। আর কখনো স্যার আপনার সঙ্গে আমি কোনো রিলেশন রাখবো না স্যার, এটা আমি ক্লিয়ার বলে দিলাম আপনাকে। বুঝতে পারছেন স্যার? আরে হ্যাঁ, বুঝবো না কেন, বুঝলাম তো। আর আমি তো তোমাকে বলছি, তুমি আমার কাছে চাও কি, সবই দেবো তোমাকে। আরে কত আনপ্যারালাল, কত আনমেচুইড মানুষকে ফেমাস করিয়ে দিলাম আমি, আর তোমাকে করতে পারবো না, এটা কোনো কথা হলো? তোমাকে অনেক উচ্চ শিখরে পৌঁছে দেব, যদি তুমি আমার কথা শোনো, তাহলেই হবে, বুঝছো? নিরাশ হও না। স্যার আপনি তো জানেন আমি তো একটা বিবাহিত মেয়ে। আর আপনি যেটা আসলে দিনের পর দিন আমার সঙ্গে যে ব্যবহারটা করছেন, এটা কি আদৌ ঠিক হচ্ছে স্যার? মানে ব্যাপারটা যেন একটা ব্ল্যাকমেইলের মতো ব্যবহার করছেন আপনি। আমাকে প্রমোশন করার লোভ দেখিয়ে নানান রকম ভাবে আমার কাছ থেকে লুটে নিচ্ছেন। আপনি অনেক মজা। আর সেই আমিও আপডেটের জন্য আর কি আপনার কাজটা কথায় রাজি হয়ে গেছি। কিন্তু আপনি তো জানেন স্যার, আমার হাজবেন্ড আছে, আমার ছোট্ট একটা ফ্যামিলি আছে। তাদের মানে সবকিছু মেনটেন করে আপনার সঙ্গে যে গোপনে এরকম একটা কার্যকলাপ আমি দিনের পর দিন করে যাচ্ছি স্যার, এটা তো ভারী অন্যায়। আর এটা আমি আসলে এভাবে কন্টিনিউ করতে যাচ্ছি না স্যার। আপনি আমার একটা বা আমার কথা রাখেন, আপনার সব কথায় আমি রাজি, তবে আমার চাকরিটা একটু আপডেট করলে হবে। তারপরে স্যার এটা কন্টিনিউ আপনি করার চেষ্টা করেন না, কারণ আমার তো হাজবেন্ড আছে, আমার তো ফ্যামিলি আছে। আর সেখানে একটা বার যদি আমার কলঙ্কের দাগ পড়ে যায় না স্যার, তাহলে তো আমার লাইফটা শেষ। আমি জব করে কি করব? আমার জব করার দরকার হবে না তো, যদি আমার ক্যারেক্টারের উপরে কালি পড়ে যায়, আমার চরিত্রের উপরে যদি দাগ পড়ে যায় না স্যার, তাহলে তো আর আমার চাকরি করে লাভ নেই। এই জন্য বলছি, যতটুকু যা এ যাবৎ করছি আপনার সঙ্গে, আর আজকে পর্যন্ত যা করলাম এ অবধি শেষ। পরে আর এ ধরনের কোনো আবদার করবেন না। তবে শর্তে একটাই, শেষবারের মতো আমি আপনার কথা রাখবো, আপনি আমার চাকরির জন্য একটু প্রমোশনের ব্যবস্থা করে দেবেন, যেটা বলে এ যাবৎ আমার সঙ্গে যে আচরণটা করে যাচ্ছেন, আমিও আপনার কথায় একমত হয়ে সবই করছি। তবে এটাই শেষবারের মতো করবো স্যার। এরপরে কিন্তু আর আমার কাছে এ ধরনের কোনো দাবি দেওয়া রাখতে পারবেন না। আর আপনি অন্যদের কথা বলছেন স্যার, যাদের আপনি এই জাহান মেসিউর থেকে ফেমাস বানিয়ে দিছেন স্যার, আমার ফেমাস হওয়ার শখ নাই। আমি আপনার আন্ডারে চাকরি করতে গেছি। এখন আপনি যদি, আপনার হাত আছে, আপনি বড় চেয়ারে বসে আছেন, একটা দায়িত্বশীল। এখন সেখান থেকে স্যার আপনি যদি আমাকে একটু প্রমোশন করে দিতেন, সেই লোভে আসলে আমি আপনার কথা শুনে একটা বড় ধরনের অপরাধ করে ফেলছি। তবে এটা কন্টিনিউ করা ঠিক হবে না স্যার। একবার দুইবার হয়তো আমি লোভে পড়ে এটা করছি, আর এটা সুযোগ নিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেল করে বারবার একই কাজ দিনের পর দিন চালায় যাবেন, এটা হতে পারে না স্যার। এটাই আমার জীবনের শেষ চান্স। এটা আমি হয়তো আপনার সাথে আরেকবার কথা রাখবো, তবে সত্য একটাই, আপনি কোনো কথা নড়চড় করতে পারবেন না। আমার চাকরিকে প্রমোশন করাই দেন এবং কেউ বেতন দিয়ে ইতি টেনে দিবেন। ওকে স্যার? আর কোনো কথা হবে না। ওকে। আর এই তো মিতা, তুমি লাইনে আসছো। এতক্ষণে এই কথাটা সহজে বুঝলেই তো আর এত কথা হতো না, বুঝছো? তুমি সেই কথায় আসলে কিন্তু অনেক লেট করে ফেলছো। তা যাই হোক, তুমি যখন আমার প্রস্তাবে রাজি, আর আমিও আমার কথা রাখবো, তো ঠিক আছে, রাখতেছি। তুমি আগামীকাল একটু আমার অফিসে আসো, আমার সঙ্গে দেখা করো, বুঝছো? তারপরে বিস্তারিত সামনাসামনি তোমাকে আমি মিট করে যেটা হয় আমি সেটা করব, বুঝছো? ওকে স্যার, সেটাই হবে। আর স্যার আমি আপনার সঙ্গে খালি খালি এভাবে থাকতে পারবো না, প্রোটেকশন রাখবেন। তা ঠিক আছে স্যার, রাখতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে, তাই হবে। তা ঠিক আছে, রাখতেছি। আল্লাহ হাফেজ, বাই। কলেজের ভাইরা, যদি আমার ভিডিওটি আপনার একান্ত ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক তো পাবো।
আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিলেই হবে। তাহলেই আমি খুশি। দেখো, এই যে তুমি করলে এটাই ভালো হলো না? মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, তাই কি হয়েছে? আমি তোমার শাশুড়ি, আমি তো আছি। এখন থেকে তুমি আমাকেই করবে, আর নিয়মিত এভাবেই চলবে। তোমার কি ওদের ভবিষ্যতে আর কোনো সমস্যা আছে? তখন আমার জামাই বলে যে না আম্মা, আপনি যদি এইভাবে আমাকে দিনের পর দিন হেল্প করেন তাহলে তো আর আমার দরকারই নেই। কারণ আপনার মেয়ে যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি তো ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েই নিছিলাম যে আমার আর একটা শাদী করতে হবে। কিন্তু তার আর দরকার কি? হ্যাঁ, আপনি তো কম না আপনার মেয়ের চেয়ে। আপনি হলে তো আরো ভালো হয়। আর এর ইতিপূর্বে আমি আপনার উপরে একটু টার্গেট করছিলাম যে আসলে আপনি যদি এই প্রকৃতির হন তাহলে তো আমার জন্য একটু সুবিধা হয়। তো এখন দেখছি না চাইতেই জল। আপনি যখন আমাকে অন্য কোথাও আর কাজ করতে দিবেনই না, তাহলে আপনি নির্ভর থাকুন এখানে। তো আমি তখন বললাম যে তোমার কোনো সমস্যা নেই বাবা, আমি আছি না। আমি কি একদমই হয়ে গেছি নাকি? হ্যাঁ, আমি তোমার শাশুড়ি। আমার মেয়ে দুনিয়া ছেড়ে অল্প বয়সে চলে গেছে, হায়াত মৌত আছে, আল্লাহ পাক কখন কাকে নিয়ে যায়। তো তুমি এই নিয়ে টেনশন করো কেন? তোর বাকি জীবনটা আমাকে দিয়ে পার করবে। কারণ দেখো, তোমার শ্বশুর তো দুনিয়া ছেড়ে সেই ইতিপূর্বে চলে গেছে। মাত্র আমার একটা মেয়ে রেখে গেছিল, সেই মেয়েটাকে তোমার হাতে উঠাই দিয়েছিলাম। আর সেও দুনিয়া ছেড়ে চলে গেল। আসলে কখন কে যায়, যাওয়ার তো আর সিরিয়াল নাই। তো আমার মেয়ে নাই তো কি হয়েছে? আমি আছি না। আর আমার যে অর্থ ধন সম্পদ যা কিছু আছে, সব দুজন মিলে না হয় বাকি জীবনটা ভোগ করব। আর এভাবেই খেয়ে দিয়ে পার করবো। তোর সমস্যা কোথায়? তখন আমার জামাই বলে তাহলে আমি আপনার এই কথার গ্যারান্টি পাচ্ছি না। তখন তখন আবার আমি বললাম যে বাবা শোনো, তুমি গ্যারান্টি পাচ্ছ না, তাহলে কি করতে হবে গ্যারান্টির জন্য? তখন জামাই বলে যে আপনি আমাকে বাকি জীবনটাই যে এইভাবে করে যাবেন, তার গ্যারান্টি কি? আপনি তার চেয়ে আমাকে আপনার কোনো ধন সম্পদ একটু আমার নামে লিখে দেন। তখন ও বলতেছে ঠিক আছে, মানে আমার এই জায়গা ওই জায়গা সবটুকু, মানে অংশ একটু ভাগ করে তোমার নামে আমি লিখে দেবো, তুমি গ্যারান্টি নাও। তখন জামাই বলে যে এটা শুধু এটা দিলেই হবে না, মানে প্রথম বছরেই একটা বাবু নিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, এটা আসলে এলাকার মানুষ বা পাড়ার মানুষ যা বলে বলুক গা। এখন আমি তোমাকে হাত হাতছাড়া করতে চাচ্ছি না বাবা। কারণ তুমি এত দেখতে শুনতে হ্যান্ডসাম একটা ছেলে, আর তোমার মতো ছেলে আমার হাতে থেকে চলে গেলে এটা আমার আসলে ব্যর্থতা। আর আমি কখনো তা যেতে দেবো না। আর কারণ ইতিপূর্বে তোমার শ্বশুর ছিল তোমার মতো না, সে একদম নির্জীবী, মানে তার এই শরীরে চলতো না, অসুস্থ মানুষ, এই রোগা রোগা ভাব। আর তুমি তো মাত্র তোমার সবে শুরু। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলে তোমাকে আমি ছাড়বো না। তুমি এখন থেকে আমার সঙ্গে দিনের পর দিন এভাবেই থাকবে, এভাবেই করবে। আর আমরা গোপনে বিয়ে শাদী করে নেব। তোমার কি আপত্তি আছে বাবা? আমার জামাই হেসে বলে যে না আম্মা, আমার কোনো আপত্তি নেই। তবে এখন থেকে আর আমি আপনাকে আর আম্মা বলে ডাকবো না, আমার আর ডাকতে ইচ্ছা করতেছে না। কারণ আপনি আমাকে যে ধরনের প্রস্তাব করলেন, এরপরে কি আর আম্মা বলা যায়? তখন আমিও হেসে দিয়ে বললাম যে ঠিক আছে, তুমি আজকের থেকে আর আমাকে ওই আম্মা বলে ডাকার দরকার নেই। সোনা পাখি, যা বলে আদর করে ডাকতে মন চায় তুমি তাই বলে ডেকো। কিন্তু তবুও তুমি আমার হাতছাড়া হো না, অন্য কোনো কোথাও বিয়ের সম্বন্ধ জোটায়ও না, কোনো জায়গায় যাও না, কোনো মেয়ের পাল্টানে পড়ো না। তুমি সবসময় আমার হয়ে থাকবা। আমি সারাটা জীবন, এই বাকি জীবনটা তোমাকে নিয়ে পার করে দেবো। আর আমরা শোনো, গোপন একসময় কোর্ট ম্যারেজ করে বিয়ে শাদী করে মানে এটা রাখবো, মানে বৈধভাবে থাকবো। আর বাবু তাবু তুমি যা নাও প্রতি বছর একটা করে দেবো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু গ্যারান্টি এটা, তুমি এর জন্য কোনো টেনশন করো না। তো আমার জামাই তারপর থেকে বলে যে ঠিক আছে, এটা এলাকার মানুষ বুঝবে না। আর আমিও বাড়িতে থাকবো না, আপনার এখানেই থাকবো। তখন আমি বললাম যে ঠিক আছে, এটা বাড়ির থেকে যদি তোমার কোনো সমস্যা না হয় তাহলে তুমি এখানেই থেকে যাবে। কারণ আমার তো এই যে বিল্ডিং বাড়ি, একদমই একা আমি পড়ে থাকবো। মানে এই কাজের বুয়া এসে রান্না করে দিয়ে চলে যাবে, তারপরে আমি তো একাই থাকি, তো এইভাবে কি সময় যায় বলো? ব্যাংক ব্যালেন্স যা করা আছে আছে, সব কিছু তুমি দেখাশোনা করবো, আমার অর্থ সম্পদ সবকিছু। আর আমরা প্রতিদিন মজা করবো, বোঝো নাই? তখন আমার জামাই বলে যে ঠিক আছে সোনা পাখি, তুমি এটা চাইলে তুমি দেখছো কি? কারণ তোমার মেয়ে তো আমার হাতে দিছিলে, সে তো রোগা অসুস্থই থাকতো সবসময়, মানে আমাকে ঠিকঠাক মতো করতে পারতো না। আমারও খুবই মানে হতো, মানে সমস্যা হতো। তো তুমি যখন বলছো তোমার মতো মানুষই তো আমার দরকার, তো
তারপরে আমি আবার বললাম যে ঠিক আছে, মানে তুমি তো জীবনে যতটুকুই অখুশি ছিলে আনন্দ পাও নাই, সেইটা বাকিটুকু আমি পূরণ করব। তোমার লাগবে কত, তুমি এই নিয়ে কোনো টেনশন করো না তো বাবা। ঘোড়ার ডিম টেনশন করতেছে। তখন জামাই বলে, আবার আমাকে বাবা বলছো তুমি? বাবা বলা যাবে না, তুমি আমাকে এখন থেকে আদরের সহিত বলছো, আর কি বোঝাইতে হবে তোমাকে? সোনা জান পাখি এভাবে ডাকবা, বুঝতে পারছো? তখন আমি হেসে দিয়ে বললাম, ঠিক আছে ঠিক আছে, আমিও তো এটাই চাচ্ছি জান, তুমি আমাকে জান পাখি বলেই ডাকবা। এই বলে তো জামাই তখন আমাকে কাছে এসে যাই হোক একটু জড়িয়ে ধরে আদর করলো, তোমাকে এলো। তা আমিও ওকে একটু দিলাম। তো তারপর থেকে সে আমাকে চুটিয়ে মানে খুব করে আনন্দ সে যে ও আর আমি জীবনটা পার করতে থাকলাম। পরের বছরে আমাদের একটা কন্যা সন্তান হলো। তাকে মানে জামাই এটা আসলে আমার কাছ থেকে একটা গ্যারান্টি চাইছিল, তাই তাকে গ্যারান্টি দিলাম। তো তারপর থেকে ও আমার আহ, মানে আমার উপর একটা আস্থা করলো যে অদূর ভবিষ্যতে আমাকে তাড়াই দেবে না। জামাইও একটু শান্তি পেলো, আমিও যাই হোক আমার এই বাকি জীবনটা হয়তো আমি কোথায় যাব, আমার অভিভাবক কে হয়ে দাঁড়াবে, এই যে নানা টেনশন করতেছিলাম, এটার থেকে মুক্ত হলাম। তো জামাই যে, বাবা যে কি জামাই যে একটা মানুষ গো, তোমাদের কি বলবো বন্ধুরা, মানে অত বড় ইয়ে, মানে আমি কল্পনাও করতে পারিনি। মানে আমার প্রাণটা ভরে যায় আর কি, মানে ওর আদর যত্নে খুবই সুন্দর, ও একটা মানুষ হিসাবে খুবই ভালো, সৎ চরিত্রের মানুষ, দারুণ। আর আমিও খুব শান্তি পাচ্ছিলাম, মানে আমি ইতিপূর্বে জীবনে কখনো মানে এত আনন্দ সহিত জীবন যাপন করিনি। মানে সব দিক দিয়ে সে আমার যোগ্য। মানে আমিও তো উঁচলম্বা বেশ ফেকারালা মানুষ, আর ও আমার জন্য একদম পারফেক্ট ছিল। ও যেমনি উঁচলম্বা, দর্শনদারি খুব দারুণ নায়কের মতো চেহারা। হ্যাঁ, ওই লোভ সামলাইতে না পেরে ওকে আর আমার হাত ছাড়া করলাম না। তো বন্ধুরা, আমার এবং আমার জামাইয়ের এই যে মানে একটা দুর্গতি, জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া, যে আমার মেয়েটাও অল্প বয়সে জীবন থেকে চলে গেল, আবার আমার হাজবেন্ডটাও চলে গেল, এখন পড়ে রইলাম শুধু আমি আর আমার জামাই। তো তারপর থেকেই মানে সিদ্ধান্ত নিলাম যে আসলে বাকি জীবনটা তাকে এবং আমাকে একসঙ্গে এইভাবে, মানে এলাকার মানুষ কে কি বলবে এটা আসলে দেখার বিষয় না, নিজেকে তো বাঁচতে হবে মান সম্মানের সহিত। আর আমরা তো যেহেতু বৈধতা করেই নিয়েছি, তো সেখানে আপত্তিটা কোথায়, কে কি বললো এটা কোনো যায় আসে না, সেও পরের ছেলে আমিও পরের মেয়ে, সমস্যাটা কোথায়? তো আমরা আসলে এভাবে চলতে চলতে বন্ধুরা, মানে ওর আর আমার পরের বছরে কি হলো না হলো, কত দূর কি হলো, এইটা পরের গল্পে আবার আসছি তোমাদের মাঝে। সুন্দর করে একটা গল্প তোমাদের আবার শোনাবো, আমাদের দুজনের, জামার এবং আমার। তো ততক্ষণে তোমরা ভালো থাকবা। আর শোনো, যাবার আগে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর সুন্দর গল্প এই তো আগামীতে নিয়ে আসছি। আর পরের বছর যাওয়াই আমাকে মানে কিভাবে কি করলো এটাও তোমাদের মানে একদম খুলে খুলে শোনাবো, বুঝতে পারছো? ততক্ষণে অপেক্ষায় থাকো। বন্ধুরা, আমার বাবা বাইরে থেকে ছাইপাশ খেয়ে এসে, মা বাড়িতে থাকতো না, গার্মেন্টসে চাকরি করতো, সে নাকি মায়ের ওইটা আমার সঙ্গে বানিয়ে করবে, মানে আমাকে এসে বাধ্য করতো, আমি একটা বললেও সে শুনতো না। তো কি আর করার, আমি বাধ্য হয়ে মানে কিছু না বলেও পারতাম না, বাধ্য হয়ে তার কাছে এরকম থাকতে হতো। সে আমাকে দিনের পর দিন এইভাবে করতো। একসময় সন্তান সম্ভাবনা হয়ে গেছিল আমার, এক পর্যায়ে সে আমাকে ওইটা ইয়ে করে দিল, নষ্ট করে। তারপরে যাই হোক, মানে আবার দিন মানে দিন পথে এভাবে চলতে থাকলো। একদিন আমাকে বলতেছে কি যে, শাপলা তুই এক কাজ কর, মানে এইভাবে তো আর আমি পারতেছি না তোকে লেখাপড়া খরচ দিতে, তুই প্রাইভেট পড়ানো শুরু কর। তা আমি যাই হোক একটা প্রাইভেট ঠিক করলাম। তো সে বাড়িতে যাই নিয়মিত আমি প্রাইভেট পড়াইতে যাইতাম। তো হঠাৎ একদিন মানে ওই বাড়িতে আমি পড়াইতে গেছি, আসলে ওই ভাবি আর ওই যে মেয়েকে আমি প্রাইভেট পড়াতাম সেই মেয়েকে নিয়ে তার বাপের বাড়িতে চলে গেছে। তো সেই ভাবির হাজবেন্ড আবার একটা সরকারি চাকরি করতো। তো উনি হঠাৎ সেদিন বাড়িতে আসে, আমি ভালো মনে প্রাইভেট পড়াইতে গেছি, কিন্তু উনি আমাকে বলতেছে, দরজা খুলে দিয়ে বলতেছে যে ভিতরে এসে বসো। যে আমি যাই হোক, আমি এত বড় একটা ডাঙ্গর শিয়ানা মেয়ে, আর একটা বাড়িতে যদি অনলি একটাই পুরুষ মানুষ থাকে,
তাহলে গাটা একটু ফমসম তো করবেই, বোঝেন না? তারপরেও যে যাই হোক বসে বললাম যে ভাই, ভাবি কোথায়? আর আপনার মেয়ে কই, আমি যাকে পড়াইতে আসলাম? তো বলতেছে যে কেন, তোমার ভাবি তোমাকে বলেনি যে সে তার মায়ের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াইতে যাবে? তো আমি বললাম যে কই, আমাকে তো এই সমস্ত কোনো কিছু বলেনি। তখন বলতেছে যে তাহলে তো এটা ঠিক করে নাই, যেহেতু তুমি পড়াইতে আসছো, আচ্ছা যাই হোক, তোমার ভাবি যেহেতু নেই, তো তুমি যখন যেহেতু আসছো একটু বসো আর ইয়া করো, আমি তো চা করতে পারি না, তুমি নিজে হাতে কিচেনে যায় চা একটু করে নিয়ে আসো, তুমিও খাও, আমাকে একটু দাও। তো আমার আসলে গা হাত পা কেমন যেন ভার হয়ে গেল বন্ধুরা। মানে একটা রুমের মধ্যে একটা বাড়িতে অনলি একটা ছেলে মানুষ আছে, তারপরে আমি যাকে পড়াইতে এসি তারাও নাই। তো কি না কি হয়, যাই হোক, ওই অবস্থাতে আমি কিচেনে যাই একটু চা করে বাড়ি গেলার জন্য একটু চা করলাম, আমিও একটু চা খাইলাম। একসঙ্গে খাইতে খাইতে সে আমাকে বলতেছে যে আসলে শোনো, তোমাকে আমি একটা কথা বলবো, তোমার ভাবি তো বাড়িতে নেই, তারা কয়েকদিন আসবে না। তো তুমি কি আমাকে কিছু দিতে পারবে? আমি তোমাকে টাকা পয়সা কিছু দিতাম। তুমি গরিব মানুষের মেয়ে, আর এত বড় মেয়ে হয়েছো, কলেজে লেখাপড়া করো, বেশ ভালোই তো, খেয়ে খেয়ে মোটা তাজা হয়েছো, বা সুন্দরী তো ভালোই তোমাকে দেখতে। আমি দেখে শুনে তোমার একটা বিয়ে শাদীর ব্যবস্থা করব, ভালো একটা পাত্র দেখবো, কিন্তু আজকের পর্বটা তুমি আমার সঙ্গে একটু সময় দেবে? তখন আমি বললাম যে দেখেন ভাই, মানে আপনি আমাকে এইভাবে বলতে পারেন না, দেখেন আমি আপনার মেয়ের প্রাইভেট ম্যাডাম, আর আমি যেহেতু তাকে পড়াইতে আসছি, আগে যদি জানতাম যে আপনি বাসাতে একা আছেন তাহলে আসতাম না। তখন উনি বলতেছেন যে না না, আসছো তাই কি হয়েছে, আরে বসোই না, দেখো না তোমার ভাবি বেটে মানুষ, তাকে জীবনে মানে সংসার করতে যায় কোনো সুখই পেলাম না। তুমি যেহেতু আসছো, তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে, তুমি থেকে যাও না, বিকাল বেলা যেও। তখন আমি বললাম যে বিকালে যাব, প্রতিদিন আমি আসলে দুটোর মধ্যে থেকে এখান থেকে বের হয়ে যাই, আজকে কেন বিকেলে যাবো, এত সময় দিতে হবে কেন? তখন বলতেছে যে তুমি বোঝো না, আরে বাড়িটা তো ফাঁকা, অনলি তুমি আর আমিই আছি। তাই বলে উনি যেন যায় দরজাটা আরো ভালো করে লাগিয়ে দিল, দিয়ে আমার দিকে কেমন যেন একটা চোখ করে আগে আসলো। তখন আমি তো নিরুপায়, মেয়ে মেয়ে ছেলে মানুষ, আমার কেমন যেন একটা ভিতরে ভয় ভয় কাজ করতেছে। তারপরেও বললাম যে কি ব্যাপার ভাই, আসলে আপনার মূল উদ্দেশ্য কি এটা বলেন তো? তখন উনি কাছে এগিয়ে এসে টাচ করে আমার মানে জামাটা এরকমই করে পেরে ধরে, মানে আমাকে বুকে ঠাস করে জড়াই তুললো, ধরে মানে এগালে ওগালে চুমা খাইলো, বা আমাকে দারুণ ভাবে ওইটা আদর করতে লাগলো। তা আমি এটা যাই হোক দুবার নিষেধ করার পরও সে আর শোনে না, কিছুতেই শোনে না, নাসর বান্দা। আমাকে হাত ধরে টানতে টানতে তার খাটের উপরে বসালো, বসাই বলতেছে যে তুমি এখানে একটু বসে থাকো, আমি একটু ইয়ে হয়নি। তারপরে যাই হোক বন্ধুরা, মানে এদিকে ভিতরে ভয়ও কাজ করতেছিল, আবার ওদিকে দেখি উনার ওইটা তো বড় ইয়ে হয়ে দাঁড় হয়ে আছে, মানে দারুণ সে মোটা। তো আমি একটু অনুভব করলাম। তারপরে যাই হোক উনি ফ্রেশ হয়ে ক্লিয়ার হয়ে আমার কাছে আসলে, এসে বলতেছে যে হ্যাঁ, কি হয়েছে তোমার, তুমি এত লজ্জাবোধ করতেছো, আমি তোমাকে না বলছি তোমার 1 মাসের না, কয়েক মাসের টাকার সমান আজকে আমি তোমাকে টাকা দিয়ে দেবো, তুমি নিশ্চিত থাকো। আজকে তোমাকে দেখে না আমি ভারী মুগ্ধ হয়ে গেছি, তোমার অত সুন্দর চেহারা, আর তোমার পায়ের থেকে মাথা অব্দি দেখতে কত সুন্দর, আমি দারুণ মুগ্ধ হয়েছি, দেখো তুমি না করবে না। পাগল মেয়ে, একদিন থাকলে কি হয়, আর এই সমস্ত পরের বাড়িতে গেলে কষ্ট হবে, আই থাকতে এই সমস্ত একটু অভ্যাস করতে হয়, বোঝে না? তখন আমি আসলে চুপ করে আছি যে কি করবো, এদিকে আমার বাবাও মানে ওই সমস্ত ছাই ফাঁস খেয়ে ফেরায়, তার জন্য টাকাও দরকার, আর না দিলেও আমাকে অনেক বকুনে শুনতে হয়, নানান রকম কথা, কেন যে গরিবের ঘরে জন্ম নিলাম এটা আসলে আফসোস হয়। তারপরে বন্ধুরা, মানে ওই ওই ভাই এত সুন্দর করে আমাকে মানে ইয়ে খুলে আস্তে আস্তে করে সুন্দর ভাবে দিল, অনেক সময় ধরে ইয়ে করলো, মানে দারুণ ভাবে। সে প্রথম আমার ভাল লাগলো না, কিছু সময় বাদে এত সুন্দর লাগলো না, মানে খুব ইয়া করলো অনেক সময় ধরে। মানে আমাকে যে সে পেয়ে কতটা যে খুশি হলো তোমাদের কি বলবো, মানে আদরের আর শেষ নেই। তারপরে সে যাই হোক তার হলো, আমারও বিয়ে হলো, তো হওয়ার পরে বলতেছে যে কেমন লাগলো? তখন আমি বললাম যে হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু আসলে কাজটা কি ঠিক হলো? তখন আমি বললাম, উনি বলতেছে যে ঠিক হওয়া আর না হওয়ার কি আছে, তোমাকে তো আমি শুধু শুধু না অনেক টাকা পয়সা দেবো, তুমি একটু সময় দিচ্ছ তাতে কি হয়েছে? আরে তুমি আমার মেয়েকে পড়াতে আসবে, তোমার বেতন আমি বাড়িয়ে দেবো, আর শুধু তাই না, আজকে তোমাকে অ্যাডভান্স একটা টাকা দেবো, বুঝতে পারছো?
তখন ওইটা আসলে আমার টাকারও দরকার। তো যাই হোক, আমারও হলো। তো সেই দিনই আমার জীবনে প্রথম একটা ছেলের স্পর্শে বসে থাকা বা এই সমস্ত একটু অনুভূতি নিলাম। এত ভালো লাগলো, মানে আমার মনের মধ্যে স্বাদ জাগলো যে আসলে বিয়ে স্বাদের মধ্যে তাহলে জীবন সংসারের মধ্যে এত সুখ, এত স্বাদ, এটা একটা অনুভব করলাম। আমার যেন তারপরে মনে হলো যে আমি প্রতিদিন এই ভাইয়ের সঙ্গে একটু করে সময় দিয়ে এসে এসে মানে আমার খুব ভালো লাগলো। অত বড় মোটা ওইটা যখন আমাকে দিল, মানে দারুণ ভাবে আমি খুবই মানে আনন্দ হলো আমার, কি বলবো তোমাদের। তারপরে যাই হোক, আমি ভাইকে বললাম তাহলে কি ভাবিরা কবে আসবে, আমি কি আগামীকালকেও পড়াইতে আসবো? তখন উনি বলতেছে যে দেখো, কমপক্ষে 1 মাস ওরা আসবে না, অনেকদিন বাদে। তোমার ওই ভাবি তার মায়ের বাড়িতে গেছে এবং তার মেয়েও আসবে না, সেও আসবে না। আমি দেখো না, ওই সকালবেলা কাজুর বুয়া একটু রান্না করে দিয়ে যায়, তাই আমি দুবেলা খাই। তো তুমি এইটা যেন আশপাশের মানুষ বুঝবে না, তুমি প্রত্যেক দিন পড়াইতে আসবা। আমার মেয়ে নেই, কি হয়েছে তাতে? তুমি আমার সঙ্গে যেটা আজকে করলে, এভাবে আমাকে পড়াইতে আসবা। আমি তোমার সঙ্গে যাই হোক প্রত্যেক দিন একটা সময় দেবো, বুঝতে পারছো? তখন আমি বললাম যে আপনার অফিস? তখন উনি বললো যে তুমি 2টার পরে আসবা, 2টার পরে আমি বাসাতেই থাকি, সমস্যা নেই। যাই হোক, মানে ওই ভাইটা অনেক বড়, সে লম্বা ফর্সা টকটকা চেহারা, অনেক নায়কের মতো চেহারা, সরকারি জব করে, দেখতে মাশাআল্লাহ ভারী সুন্দরী, সুন্দর উনার চেহারা। ওনাকে দেখো আমি মুগ্ধ হলাম। মনে মনে ভাবলাম যে জীবনে যদি এরকম একটা জীবন সঙ্গী পেতাম, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। তারপরে বন্ধুরা, উনি আমাকে দিনের পর দিন এই 1 মাস, মানে একবার একবার প্রয়াতে গেলে সে উনি 2বার এটা করতো, মানে 2বার থাকতো। কিছু সময় রেস্ট নিত, তারপর একটু চা করে খেতাম। আমার জন্য উনি আপেল কমলা শহর থেকে নিয়ে আসতো, আমার জন্য রাখতো বাসায়। মানে আমাকে দারুণ ভাবে আপ্যায়ন করলো। এইভাবে করতে করতে হঠাৎ এই 1 মাসের শেষ পর্যায়ে যায়, মানে সন্ধান সম্ভাবনা এরকম একটা ভাব আমার কাছে মনে হচ্ছে। তা আমি ওনাকে বললাম যে ভাই আসলে এরকম হচ্ছে, আমি তো নিজেকে একটু অসুস্থ বোধ করছি, তো কি করা যায়? তখন উনি বলতেছে যে দেখো, আসলে তুমি যেহেতু ইয়াং মেয়ে, একটু প্রবলেম হতেই পারে। আর যেহেতু আমরা কোনো কিছু প্রোটেকশন ছাড়াই এভাবে করছি, তো সম্ভাবনা তো থাকতে পারে, তো এটারও আছে, ব্যবস্থা আছে। যাই হোক, উনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, এটা ঠিকঠাক করে দিল। আমি যাই হোক ক্লিয়ার হলাম। তারপর থেকে উনি আমাকে বলল যে তোমার ভাবি যদি কোনো একটা কিছু হয়ে যায় বা ধরো সে চলে যায়, আমি যদি তোমাকে আমার জীবনে চাই, তুমি আসবে? মানে উনি আমাকে পেয়ে দারুণ মুগ্ধ হয়েছে। জীবনে যেন এত সুখ পায়নি কখনো সে। সে বলে যে আমার লাইফে, মানে ওই ভাই আমাকে বলতেছে যে আমার লাইফে কোনোদিন আমি এত সুখী হতে পারিনি, এত সুখ পাইনি, যেটা আজকে এই কয়েকটা দিন ধরে তুমি আমাকে দিচ্ছ। আর তোমার ভাবির কাছ থেকে কোনোদিন এত সুখ তো পাইনি। সে বেটে মানুষ, ঠিকঠাক মতো আমার সঙ্গে এটা করতে পারে না, অল্প টাইমে এসে তার নাকি বেশি হয়ে যায়, হ্যান ত্যান নানান রকম কথা বলতো। এতে আমি জানো, মানে আমাকে বলতো যে আমার বইয়ের প্রতি আমি অসুখী, তুমি একমাত্র আমাকে সুখে করেছো। উনি মুগ্ধ। উনি আমার রাঙা ঠোঁট দুটো মানে দারুণ পছন্দ করতো। একসময় মুখের মধ্যে নিলে মানে অনেক সময় ধরে যাই হোক এটা খাইতো। যাই হোক বন্ধুরা, তার সবকিছু মিলে এক কথায় যখন ভাবিরা আসলো, তখন আর উনি ওই সুযোগটা পাইতো না। এইদিকে আমার বাবা কি হয়েছে দেখেন, এই টাকা মাস শেষে নিয়ে এসে বাবার হাতে দিলে বাবা করতো কি, ওই টাকা দিয়ে ওই সমস্ত ছাইপাশ খেয়ে টাকা শেষ করে দিত। আর আমাকে খালি বলতো প্রাইভেটে যাও, টিউশনি করো, এটা করো, ওইটা করো। আর আমার মা আবারও বাবার সঙ্গে রাগারাগি করে গার্মেন্টসে চলে গেছিল, গার্মেন্টসে চাকরি করতো। আসলে আমার পরিবারটা তো গরিব পরিবার। তো যাই হোক, সেই ঘরে আর কি আমার মতো একটা রমণী সুন্দরীর জন্ম হয়েছিল, তাই এখন কপাল দশা, অভাবে থাকলে আসলে যা হয় আর কি। তারপরে বাবা মাঝে মধ্যে ওইটা খেয়ে আসলে এবার বাবার ওই মানে ওই সমস্ত কোনো সেন্স হারা হয়ে আমাকে হঠাৎ করে একদিন আমার রুমে ঢুকে বলতেছে যে খেয়ে খেয়ে তো ভালোই মোটা হয়েছিস, আজকে তোর রুমে আমি ঘুমাবো। মানে ওই অবস্থায় এসে বলতেছে। আমি বললাম যে কেন বাবা, আমার রুমে তুমি, আমি এখন তোমার বড় হয়ে গেছে না, তোমার সেরকম ছোট মেয়ে আছে নাকি? তখন বাবা বলে যে ছোট বড় বুঝি না রে বাবা, তুমি এখন সাবালিকা হয়ে গেছো, তুমি পারবে। তাই এই কথা বলে একদিন বাবা আমাকে ঝাপটে ধরে দারুণ ভাবে, মানে তোমাদের কি বলবো, আমার যে আসলে সেদিন কি খারাপ লাগলো যে অন্তত যার হাতে উনি ওই বাড়িওয়ালা আমার প্রাইভেট মাস্টার,
প্রাইভেটের যে মেয়ের বাপ উনি ওনার কাছে সে একটা আলাদা কথা। উনি আমাকে একটা ভদ্র মানুষ, ওনার ফ্যামিলিতে গেছিলাম বা বাড়িতে গেছিল না, স্বাভাবিক একটা ছেলে একটা মেয়েকে একা পাইলে এরকম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে বাবা আমার সঙ্গে এটা করবে, আমি সেদিন মানে খুবই মানে আমার মনের কাছে কষ্ট লাগছে। আমি কেঁদে ফেলছিলাম যে বাবা, তোমার কাছ থেকে অন্তত এটা আশা করতে পারিনি। বাবা মানে চরিত্রটাই যেন কেমন, না আমাকে দারুণ করে জবরদস্তি করে সে বাবা আমাকে এটা করবো। আর বাবা যেন তার একটা দিন এটা ভালো লাগার পরে দিনের পর দিন সে বাইরের থেকে ওই রকম করে এসে আমার রুমে আমাকে বলে দরজা খোলো। আমি দরজা খুলি, তারপর সে এসে আমার রুমে দেখায় আমার বিছানাতে শুয়ে পড়ে আমাকে দারুণ ভাবে সে এত করতো। তখন আমার একটা কথা মনে হতো যে বাবার ওইটা এত বড় লম্বা মোটা, তারপরে আমার মা কেন গার্মেন্টসে চলে গেল, কি হয়েছিল আসলে, তাদের জীবনের রহস্যটা কি? তো হঠাৎ আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, তোমার মতে এত সুন্দর একটা সুপুরুষ, অথচ আমার মা তোমার জীবন থেকে সরে গেল কেন? তখন বাবা আমাকে ঘোর তাল অবস্থায় বলে কি যে মারে, তোর মা আসলে আমার নাকি সবকিছু বেশি বেশি, তোর মা নাকি এটা বেশি হয়ে যায়, এই জন্য সে আমার কাছে থাকতেই যায় না, মানে আমি যেন তার জীবনে একটা জুলুম, বেশি হয়ে যায়। সে আমাকে বলে তুমি বাইরে থেকে কিছু একটা করে আসতে পারো না? মানুষ কত জায়গায় যায়, কত মেয়ে ছেলের কাছে যায়, তুমি তা না যায়, তুমি শুধু শুধু আমাকে প্রত্যেক দিন, এটা সম্ভব নাকি? মানে তোমার মা এটা বেশি হয়ে যেত, এইভাবে তোমার মা আমাকে বলতো। আমি অতিষ্ঠ হয়ে এই জীবনটা বেছে নিছি দুঃখে কষ্টে, যে এই সমস্ত খেয়ে বেড়াই। তখন আসলে বাবার কষ্টটা আমি বুঝতে পারলাম, বুঝতে পেরে আমি আসলে বাবাকে তখন থেকে আসলে বুঝলাম যে আসলে একটা ছেলের মনে যদি এই সমস্ত কষ্ট থাকে, অভাব থাকে, তাহলে তো পূরণ করতেই হবে। সেদিন থেকে বাবাকে আমি উজাড় করে দিতে থাকলাম। মানে মনে হলো কি যে লেখাপড়া শিখে আর কি করলাম, জীবনে বিয়ে শাদী হোক বা না হোক, যা হয় হোক, মানে বাবার সঙ্গে দিনের পর দিন আমার এইভাবে চলতে থাকলো। বাবাকে আমি চিৎকার মানে বাবা যেভাবে আমার সঙ্গে আমাকে চাইতো বা আপ্যায়ন করতে মন চাইতো, আমি সেইভাবেই বাবার সঙ্গে আর কি সময় দিতাম। বাবা সেইভাবে এত সুন্দর করে আমার বাবা আচরণ করতো, দিত। মানে ওই প্রাইভেট পড়াইতে যেতাম ওই ভাইয়ের চেয়েও আমার বাবা আবার একটু বেশি, মানে এত সুন্দর তার চলাফেরা, এত সুন্দর তার আচরণ ব্যবহার। আমি বাবার ব্যবহারে মুগ্ধ। আমি কল্পনাও করতে পারি যে আমার বাবার মধ্যে এত কিছু আছে। মানে আমি দারুণ ভাবে এক পর্যায়ে 1 বছর যেতে না যেতেই যাই হোক নিজে সন্তান সম্ভাবনা দিকে এগিয়ে গেলাম। তখন বাবা বললাম যে বাবা এইরকম, বাবা বলতেছে যে ওটা করিস না, জীবনে তোকে বিয়ে শাদী দেবো না, তুই আমার সংসারে থেকে যা, লালন পালন কর। তারপরে যাই হোক আমার ওইভাবে চলতে থাকলাম। তারপরে মা ওই মাঝে মধ্যে এসে 2-1 দিন থেকে যায়, মার কাছে বাবার এই সমস্ত পড়েই না, মানে মা বাবা কষ্টের একটা জীবন বেছে নেছে, আর মা ওইদিক ইনকামে টাকার পিছনে ছুটতেছে। আর আমি মেয়ে হয়ে মাঝখানে খুব বিপদে পড়ে গেছি যে না পেলাম একটা চাকরি, আবার রূপবতী যৌবনবতী হয়েও বাবারও চোখ ফেরায়, বাবা আমার দিক থেকে চোখ ফেরায় না। আবার প্রাইভেট পড়াইতে গেলে হ্যাঁ, সে আমার ছাত্রীর যে বাবা, সেও যার হাত থেকেও আমি রক্ষা পাইনি। কোথায় যাব, যেখানে যাই সেই আমাকে খাবড়ে ধরে। যাই হোক, এখন কপালে যদি থাকে তাহলে কি করব। তারপর থেকে বাবাকে বললাম যে বাবা, একটা ইঞ্জিনিয়ার ছেলে আমাকে মানে বিয়ের কথা বলতেছে, সে পছন্দ করে। তখন বাবা বললো যে ছেলেকে ডেকে নিয়ে একদিন, তা বাবার কাছে ডেকে নিয়ে আসলাম। সে যাই হোক বাবা দেখে শুনে পছন্দ করলো, সে বিনা টাকায় আমাকে বিয়ে শাদী করবে। মানে এক কথায় একটা ছেলে একটা মেয়েকে কিন্তু যৌবন দেখেও বিয়ে করে, চেহারা শুরু যৌবন, মানে আমার সবকিছু না দুষ্ট দুষ্ট সে একটা ছেলে দেখলেই মানে করতে মন চাইবে, এরকম একটা আমার রূপ চেহারা ছিল বন্ধুরা। তারপরে ওই ছেলের সঙ্গে আমার বিয়ে হলো, আর আমি প্রাইভেটেও গেলাম না, বাবার সংসার থেকেও চলে গেলাম। বাবাকে আর এই সমস্ত খাওয়ার টাকাও আলামত দিতে হলো না। বাবা যা জানে করুক আর মা যা জানে করুক, জীবনে বহুত করছি আর বহুত কষ্ট পাইছি। আর এই যৌবনবর্তী মেয়ে হয়ে আমিও বিপদে পড়ছি, মানে যার কাছে গেছি সেই এক থাপা দিছে, মানে সেই আঁকড়ে ধরতে চাইছে, কিন্তু রক্ষা হতে পারেনি কোথাও থেকে। যাই হোক, আমার স্বামীকে এটা বুঝতে দিলাম না, স্বামীর সঙ্গে জীবন সংসার করতে থাকলাম, দারুণ ভাবে আমাদের চলতে থাকলো, আমার স্বামীও খুশি আমিও খুশি। তো বন্ধুরা, আমার জীবনের এত সুন্দর একটা ঘটে যাওয়া গল্প তোমাদের শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো। তো যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।